নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ৮,৪৫২ কোটি টাকা শুনতে এটা শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই তো? কিন্তু এই সংখ্যাটার ভেতরে লুকিয়ে রয়েছে হাজার হাজার সেই মায়ের কান্না, যিনি অক্সিজেনের অভাবে চোখের সামনে সন্তানকে হারিয়েছিলেন। লুকিয়ে আছে সেই বৃদ্ধের শেষ সঞ্চয়, যিনি ভেবেছিলেন তার ১০০ টাকা হয়তো কারোর প্রাণ বাঁচাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হলো, এই ৮,৪৫২ কোটি টাকার ৯৩% আজও ব্যাংকের লকারেই বন্দী রয়েছে। অথচ দেশের হাসপাতালে আজও বেড নেই, ভেন্টিলেটর নেই, আইসিইউ নেই। আজকের এই ভিডিওটি বন্ধুরা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে একটা জাতীয় ত্রাণ তহবিল ধীরে ধীরে পরিণত হয়েছে ভারতের ইতিহাসে সবচেয়ে অস্বচ্ছ একটা ব্যাংকিং প্রজেক্টে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ একেবারেই নিচ্ছি না, আমি শুধু সরকারি নথি, অডিট রিপোর্ট আর সংখ্যা দিয়ে কথা বলবো। আর শেষে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে, এটা কি সত্যি মানুষের সেবার তহবিল নাকি এক বিশাল সুদ উৎপাদনকারী যন্ত্র। বন্ধুরা, সময়টা ২০২০ সালের মার্চ মাস। গোটা পৃথিবী তখন এক অদৃশ্য শত্রুর সামনে দাঁড়িয়ে অসহায়। ভারতেও তখন লকডাউন ঘোষণা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ২৭শে মার্চ ২০২০ তারিখে কেন্দ্র সরকার ঘোষণা করলো একটা নতুন তহবিলের, প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন ফান্ড, সংক্ষেপে পিএম কেয়ারস ফান্ড। এই তহবিলের প্রতিষ্ঠার গল্পটা নিজেই বিস্ময়কর। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে এই তহবিলে জমা পড়ে যায় প্রায় ৩,৫০০ কোটি টাকা। আর তার মধ্যে প্রায় বেশিরভাগ টাকাই ছিল দেশীয় স্বেচ্ছাদান। শুধু এই তথ্যটাই বলে দেয় দেশের মানুষ কতটা তীব্র আবেগ নিয়ে এই ফান্ডে টাকা দিয়েছিলেন। তারপর কর্পোরেট মন্ত্রণালয় দেশের ১,০০০ শীর্ষ কোম্পানির প্রধানদের চিঠি লিখে অনুরোধ করলো আরও দান করতে। বলা হলো এই দান কোম্পানিগুলোর বাধ্যতামূলক সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির খাতে গণ্য হবে। রেলওয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী, সেনাবাহিনীর জওয়ান, প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একদিনের বেতন দান করলেন। রাজনীতিবিদ, বলিউড তারকা, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর সবাই যোগ দিলেন এই দেশপ্রেমের আন্দোলনে। পরের ৩ বছরে এই তহবিলে মোট জমা পড়ে প্রায় ১২,৬৯১ কোটি টাকা। শুধু ২০২০-২১ অর্থবর্ষেই দেশীয় অনুদান ছিল ৭,১৪৮ কোটি টাকা, যা ছিল এই তহবিলের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা জমা হওয়ার পরেও মহামারীর সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে ২০২১ সালের এপ্রিল-মে মাসে কেন দিল্লি, মুম্বাই, লখনৌ হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করেছিল? কেন শ্মশানে লাশের সারি লেগেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বন্ধুরা আমাদেরকে যেতে হবে সবচেয়ে সাম্প্রতিক অডিট রিপোর্টের একেবারে গভীরে। বন্ধুরা, এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া যাক। পিএম কেয়ারস ফান্ড কিন্তু সরকারের কোনো বিভাগ বা সরকারি প্রতিষ্ঠান নয়। এটা রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯০৮-এর অধীনে নথিভুক্ত একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, অর্থাৎ একটা বেসরকারি দাতব্য ট্রাস্ট। এই ট্রাস্টের চেয়ারপারসন স্বয়ং প্রধানমন্ত্রী, আর প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী হলেন এক্স অফিসিও ট্রাস্টি। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে বিজ্ঞান, স্বাস্থ্য, আইন বা জনহিতকর কাজে অভিজ্ঞ আরও ৩ জন ব্যক্তিকে ট্রাস্টি হিসেবে মনোনীত করতে পারেন। এখন প্রশ্ন হলো, এই তহবিল যদি সম্পূর্ণ বেসরকারি হয়, তাহলে কেন দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী নেতৃত্বে থাকবেন? আর যদি এটা সরকারি প্রতিষ্ঠান হয়, তাহলে কেন এটাকে আরটিআই বা ক্যাগ অডিটের বাইরে রাখা হচ্ছে? এই সব বিরোধিতাটাই আসলে পুরো বিতর্কের মূল কেন্দ্রবিন্দু বন্ধুরা। এবং মজার ব্যাপার হলো, সরকার নিজেই এই প্রশ্নে দুরকম কথা বলছে। কর্পোরেট মন্ত্রণালয়ের একটা অফিসিয়াল মেমোতে ২০২০ সালে স্পষ্ট লেখা হয়েছিল যে ভারত সরকার এই তহবিল প্রতিষ্ঠা করেছে। অথচ পরবর্তীতে একটি আরটিআইর জবাবে আয়কর দপ্তর জানায় এই তহবিল সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুদান, সিএসআর এবং সরকারি সংস্থার দান নিয়ে চলে। তাই এটি সরকারি কর্তৃপক্ষ নয় এবং আরটিআই আইনের আওতায় পড়বে না। তাহলে প্রশ্নটা গিয়ে দাঁড়ায়, এটা সরকারি তহবিল নাকি বেসরকারি তহবিল? এই দ্বিচারিতাই বিরোধী দল আর অধিকারী কর্মীদের প্রধান অস্ত্র হয়ে উঠেছে গত ৬ বছর ধরে।
এবার আসি আসল জায়গায়। 2025 সালের 31 মার্চ শেষ হওয়া অর্থবর্ষের অডিট রিপোর্ট, যেটার জন্য মানুষ প্রায় 1.5 বছর অপেক্ষা করেছিল, অবশেষে গত 17-18 আগস্ট 2026 তারিখে তহবিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আর বন্ধুরা, মাত্র এক পাতা রিপোর্টে যা বেরিয়ে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। সবার প্রথমত আসে তহবিলের আকার। 2024 সালের মার্চ মাসের শেষে এই তহবিলের ব্যালেন্স ছিল প্রায় 7,173 কোটি টাকা। এক বছর পর 2025 সালের 31 মার্চ সেটা দাঁড়িয়েছে 8,452 কোটি টাকায়, মানে এক বছরে বেড়েছে প্রায় 1,279 কোটি টাকা। অথচ এই সময় কোনো বড় জাতীয় দুর্যোগ বা মহামারী হয়নি। দ্বিতীয়ত, 93% টাকা ব্যাংকেই বন্দী রয়েছে। এবার আসি আসল ধাক্কাটা। 8,452 কোটি টাকার মধ্যে 7,446.65 কোটি টাকা অর্থাৎ প্রায় 93% টাকা বিভিন্ন তপশিলি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে। বাকি মাত্র 605.41 কোটি টাকা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে। ভাবুন তো, একটা জরুরি ত্রাণ তহবিল যার কাজ হলো মুহূর্তের মধ্যে টাকা ছাড়া, প্রায় সম্পূর্ণ টাকাটাই দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিটে আটকে রাখা হয়েছে। সুদের এই খেলার মধ্যেই লুকিয়ে রয়েছে সবচেয়ে চমকপ্রদ তথ্য। 2024-25 অর্থবর্ষে এই তহবিলে দেশীয় অনুদান এসেছে 479 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 30% কম। বিদেশি অনুদান 18% কমে দাঁড়িয়েছে মাত্র 92.8 লক্ষ টাকায়। অথচ শুধু ফিক্সড ডিপোজিটের সুদ থেকে এই তহবিলের আয় হয়েছে 469.38 কোটি টাকা, আর সেভিংস অ্যাকাউন্ট থেকে আরো 5.77 কোটি টাকা। অর্থাৎ মানুষ যত টাকা নতুন করে দান করেছে, প্রায় ততটাই টাকা তহবিল উপার্জন করেছে শুধু ব্যাংকের সুদ থেকে। এই তহবিল কি তাহলে ধীরে ধীরে একটা ত্রাণ তহবিল থেকে সুদ ভিত্তিক বিনিয়োগ তহবিলে রূপান্তরিত কি হচ্ছে না? প্রশ্নটা একেবারে আসা দরকার। এবার সবচেয়ে অস্বস্তিকর সংখ্যাটা শুনুন। 8,452 কোটি টাকার এই বিশাল তহবিল থেকে সারা বছরে মোট খরচ হয়েছে মাত্র 87.85 লক্ষ টাকা, যা মোট তহবিলের মাত্র 0.01%। এর মধ্যে 87.84 লক্ষ টাকা গেছে পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পে, আর বাকি টাকা মাত্র 451 টাকা কেটেছে ব্যাংক ও SMS চার্জ বাবদ। বন্ধুরা, এবার এই পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পের হিসাবটা আরো গভীরভাবে দেখা যাক তো। 2021 সালে সরকার ঘোষণা করেছিলেন মহামারীতে বাবা মা হারানো প্রতিটা শিশুকে মাসিক 1,000 টাকা এবং বার্ষিক 8,000 টাকা, অর্থাৎ বছরে মোট 20,000 টাকার বৃত্তি দেওয়া হবে। কিন্তু গত অর্থবর্ষে এই খাতে খরচ হয়েছে মাত্র 87,84,000 টাকা। সরকারের নিজস্ব হিসাব অনুযায়ী যদি 3,383 জন শিশু এই সুবিধা পেয়ে থাকে, তাহলে মাথাপিছু বরাদ্দ দাঁড়ায় মাত্র 2,596 টাকা। প্রতিশ্রুত 20,000 টাকার প্রায় 8 ভাগেরও 1 ভাগ। এই খাতে খরচ 2022-23 অর্থবর্ষে ছিল 346 কোটি টাকা, 2023-24 কমে দাঁড়ায় প্রায় 15 কোটিতে, আর এবার নেমে এসেছে মাত্র 88 লক্ষ টাকায়। এই নিম্নমুখী গ্রাফটা কি বলে দিচ্ছে না সরকারের অগ্রাধিকার তালিকায় এই শিশুরা ক্রমশ পিছিয়ে পড়ছে? বন্ধুরা, এই অডিট রিপোর্টের আরেকটা লাইন চোখকে একেবারে কপালে উঠিয়ে দেয়। রিফান্ড ফ্রম ইমপ্লিমেন্টিং এজেন্সি, এর খাতে 324.66 কোটি টাকা তহবিলে ফেরত এসেছে, যার মধ্যে রয়েছে ডিআরডিও আর NHI এর মতো সংস্থাও। কিন্তু কোন প্রকল্পের জন্য এই টাকা দেওয়া হয়েছিল, কেন সেটা ফেরত এলো, কোন কাজ অসম্পূর্ণ থেকে গেল, এসবের কোনো ব্যাখ্যা রিপোর্টে নেই। ব্যালেন্স শিটে সাপোর্টিং নোটের উল্লেখ থাকলেও সেই নোট ওয়েবসাইটে আপলোডই করা হয়নি। এই রিপোর্ট নিয়ে শুধু বিরোধী রাজনীতিবিদ দল নন বন্ধুরা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও প্রশ্ন উঠিয়েছেন। পুনের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আতুল মোদানি লক্ষ্য করেছেন 2 বছরের অডিট একসঙ্গে প্রায় 2 বছরের বিরতির পর প্রকাশ করা হয়েছে, আর আপলোড করা রিপোর্টে বাধ্যতামূলক UDIN নম্বরও নেই, যা একটা বড় পেশাদারি ত্রুটি বলে তিনি মনে করেছেন। আরেকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রুচিতা ভাগানি প্রশ্ন তুলেছেন, তহবিলে আয় আর ব্যয়ের মধ্যে এত বিশাল ব্যবধান কেন থাকবে? তো বন্ধুরা, এই পয়েন্টগুলো একসঙ্গে রাখলে কি দাঁড়ায়? একটা তহবিল যেটা তৈরি হয়েছিল জরুরি ত্রাণ দেওয়ার জন্য, সেটা কার্যত পরিণত হয়েছে একটা ফিক্সড ডিপোজিট মেশিনে, যেখানে টাকা ঢুকছে, সুদ বাড়ছে, কিন্তু আর বেরোচ্ছে না। বন্ধুরা, 1948 সাল থেকে স্বয়ং জওহরলাল নেহরুর আমল থেকে ভারতে চালু রয়েছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। এই ফান্ডও প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা বা বড় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ব্যবহৃত হয়। তাহলে 2020 সালে হঠাৎ কেন একদম নতুন একটা তহবিল দরকার পড়লো? এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামের একটা NGO দাবি করেছিল
পিএম কেয়ারসের জমা সব টাকা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড বা এনডিআরএফ এ হস্তান্তর করা হোক, কারণ এনডিআরএফ আইনগতভাবে ক্যাগের অধীনে অডিট হয়। সেই মামলায় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছিলেন যে এনডিআরএফ এর অস্তিত্ব থাকলেও একটা নতুন স্বেচ্ছাদান ভিত্তিক ট্রাস্ট তৈরি করায় কোনো আইনি বাধা নেই। কিন্তু আসল প্রশ্নটা হলো, এনডিআরএফ সরকারি বাজেট থেকে চলে, আর সরকারি বাজেটের প্রতিটা পয়সা সংসদে জবাবদিহি করতে হয়, ক্যাগ অডিট করে। পিএম কেয়ারস ফান্ডে সেই বাধ্যবাধকতা নেই। তাহলে কি এই নতুন তহবিল তৈরির পেছনে আসল উদ্দেশ্যই ছিল এমন একটা কাঠামো বানানো যেখানে কোটি কোটি টাকা জমা হবে ঠিকই, কিন্তু তার হিসেব কাউকে দিতে হবে না? 2021 সালে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন একটি বেঞ্চ সিপিআইএল এর মামলায় রায় দেয় যে পিএম কেয়ারসের টাকা এনডিআরএফ এ স্থানান্তর করার নির্দেশ দেওয়া যাবে না এবং ট্রাস্টিদের সিদ্ধান্তের প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আদালত এটাও জানায় যে সরকারি বাজেট থেকে সাহায্য না পাওয়া এই ট্রাস্টের ক্ষেত্রে ক্যাগ অডিটের কোনো আইনি ভিত্তিও নেই। কংগ্রেস নেতা রণদীপ সুরজওয়ালা তখন এই রায়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বড় আঘাত বলে অভিহিত করেছিলেন। আর সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তুলেছিলেন, প্রতিটা এনজিও বা ট্রাস্টকে যেখানে একটা নির্দিষ্ট অঙ্কের বেশি অনুদান দাতার নাম প্রকাশ করতে হয়, সেখানে পিএম কেয়ারস কেন এই বাধ্যবাধকতা থেকে ছাড় পাবে? আর এবার আসি বন্ধুরা সবচেয়ে বড় স্ববিরোধিতায়। 2020 সালে কর্পোরেট মন্ত্রণালয়ের একটা অফিসিয়াল নোটে লেখা ছিল ভারত সরকার এই তহবিল প্রতিষ্ঠা করেছে, অথচ পরবর্তীতে লোকেশ বাত্রার একটা আরটিআই আবেদনের জবাবে আয়কর দপ্তর সাফ জানিয়ে দেয় এই তহবিল ব্যক্তিগত ট্রাস্টিদের দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণভাবে দান নির্ভর বলে এটি আরটিআই আইনের আওতায় পড়ে না। এই সরকার একবার বলছে আমরা তৈরি করেছি, আবার আরেকবার বলছে এটা আমাদের নয়, এটা বেসরকারি। এই দ্বিচারিতার জবাব কিন্তু আজও কারুর জানা নেই বন্ধুরা। আর সবচেয়ে বিস্ময়কর এবং বিরক্তিকর ব্যাপার হলো সময়ের হিসাব। 2025 সালের 31 মার্চ অর্থবর্ষ শেষ হয়েছে, কিন্তু অডিট রিপোর্টে স্বাক্ষর করছে 2026 সালের 6 এবং 7 আগস্ট, অর্থাৎ প্রায় 16 মাস পর। এই বিলম্বের কোনো সরকারি ব্যাখ্যা এখনো দেওয়াই হয়নি। মজার বিষয় হলো বন্ধুরা, এর আগের বার 2022-23 অর্থবর্ষের পর টানা 2 বছর কোনো অডিট রিপোর্টই প্রকাশ করা হয়নি। স্বচ্ছতা কর্মী অঞ্জলি ভরদ্বাজ এই ব্যাপারে একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ধরনের অস্বচ্ছতা অনেকটাই ইলেকটোরাল বন্ড কেলেঙ্কারির মতো, যেখানে দাতাদের পরিচয় গোপন রাখার ফলে জবাবদিহিতা প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। যখন বড় অঙ্কের অনুদান স্কুটিনির বাইরে থেকে যায়, তখন তার পেছনে কুইড প্রোকো বা লেনদেনের সম্ভাবনা তৈরি হয়, এটাই তার মূল আশঙ্কা। তো বন্ধুরা, এবার আমরা ফিরে আসি সেই 324.66 কোটি টাকার রহস্যে। মহামারীর সময় হাজার হাজার ভেন্টিলেটর আর অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য ডিআরডো, এনএইচএআই সহ বিভিন্ন সংস্থাকে একটা তহবিল থেকে বিপুল অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই টাকার একটা বড় অংশ ফেরত আসছে রিফান্ড হিসেবে। এখন প্রশ্ন হলো, এই টাকা কি ব্যবহারই করা যায়নি, নাকি প্রকল্প অসম্পূর্ণ থেকে গেছে, নাকি সরবরাহ করা যন্ত্রপাতির মান খারাপ ছিল বলে টাকা ফেরত দিতে হয়েছে? দেশের বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতাল থেকে অতীতে অভিযোগ উঠেছিল যে পিএম কেয়ারসের টাকায় সরবরাহ করা কিছু ভেন্টিলেটর ত্রুটিপূর্ণ এবং প্রযুক্তিবিদদের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অডিট রিপোর্টে সাপোর্টিং নোট থাকার কথা বলা হলেও সেই নোট প্রকাশ্যে না আনায় জনগণের সন্দেহ আরো গভীর হচ্ছে। জনগণের টাকায় কেনা যন্ত্র যদি অকেজো হয়ে পড়ে থাকে, তার দায় কে নেবে? প্রশ্নটা আসাই স্বাভাবিক। বন্ধুরা, এই অডিট রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই কংগ্রেস নেতা পবন খেরা প্রশ্ন তোলেন, এত বিশাল তহবিল কেন এভাবে অব্যবহৃত পড়ে আছে? কংগ্রেস দলের বক্তব্য, যেখানে দেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগে মানুষ ভুগছে, সেখানে মাত্র 0.01% টাকা খরচ হওয়াটা যথেষ্ট লজ্জাজনক। আর সরকারের পক্ষ থেকে জবাব এসেছে এই 8,452 কোটি টাকা রাখা হয়েছে জরুরি প্রস্তুতির রিজার্ভ হিসাবে, ভবিষ্যতে কোভিডের মতো কোনো বড় সংকট এলে যাতে তাৎক্ষণিক সাড়া দেওয়া যায়। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, ঠিক কোন ধরনের সংকটের জন্য এই রিজার্ভ প্রস্তুত রাখা হচ্ছে তার কোনো স্পষ্ট রূপরেখা এখনো প্রকাশ করা হয়নি। আর 2025 সালে ঠিক কোন জরুরি পরিস্থিতিতে সেই 87 লক্ষ টাকা খরচ হলো সেটাও এখনো অস্পষ্ট। সংসদেও এই বিষয়ে সরাসরি জবাব এড়িয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। বন্ধুরা, ডিএমকে সাংসদ কনিমোঝি এনডিএন সোমু রাজ্যসভায় এই তহবিলের মোট আয় ব্যয়ের হিসেব জানতে চাইলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে তামিলনাড়ুকে কোভিডকালে দেওয়া অন্য প্যাকেজের কথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে দেন।
বন্ধুরা, একজন দায়িত্বশীল বিশ্লেষক হিসেবে আমার কর্তব্য শুধু একটা পক্ষের কথা বলা নয়, তাই সরকার এবং এই তহবিলের সমর্থকদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে জানা দরকার। প্রথমত, সরকার বারবার বলছে এই তহবিল একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, কোনো সরকারি বিভাগ নয়। এখানে জমা হওয়া টাকা পুরোপুরি স্বেচ্ছাদান, এটা দেশের কনসলিডেট ফান্ড বা করদাতার বাজেটের অংশ নয়। এটা সাধারণ সরকারি ব্যয়ের নিয়মে বাঁধা থাকবে কেন, এটাই তাদের মূল যুক্তি। দ্বিতীয়ত, ট্রাস্ট কাঠামোর কারণে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত হয়, এটাও একটা বাস্তব সুবিধা। জরুরি পরিস্থিতিতে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত অর্থ ছাড়ের ক্ষেত্রে এই মডেল কাজে লেগেছে বলে সরকার দাবি করে। তৃতীয়ত, এই তহবিল একেবারে অকেজো ছিল না, এটাও মানতে হবে। 2020-21 অর্থবর্ষে এই বিশাল তহবিল থেকে প্রায় 3,976 কোটি টাকা খরচ হয়েছিল ভেন্টিলেটর সরবরাহ, পরিযায়ী শ্রমিকদের সহায়তা, অক্সিজেন প্ল্যান্ট বসানো, ভ্যাকসিন সংগ্রহ এবং 2টো গবেষণাগার তৈরিতে। পরের বছর 2021-22 অর্থবর্ষে আরও প্রায় 3,716 কোটি টাকা খরচ হয় দিল্লির একটা কোভিড কেয়ার সেন্টার পুনরায় চালু করতে, অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে এবং জম্মু কাশ্মীরে 2টো হাসপাতাল তৈরিতে। অর্থাৎ মহামারীর সবচেয়ে ভয়ঙ্কর সময় এই তহবিল সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। চতুর্থত, সুপ্রিম কোর্ট নিজেই 2021 সালে এই ট্রাস্টের বৈধতা নিশ্চিত করেছে এবং একে সংবিধানের সঙ্গে প্রতারণা বলে যে অভিযোগ তোলা হয়েছিল তা খারিজ করে দিয়েছিল। আদালতের ভাষায়, মহামারীর মতো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য কাঠামো দ্রুত শক্তিশালী করার জন্য একটা নতুন তহবিল তৈরি করাটা প্রশ্নবিদ্ধ নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, এখন মহামারী স্তম্ভিত হয়ে যাওয়ার 5 বছর পরেও কেন এই বিশাল অঙ্কের টাকা সক্রিয়ভাবে ব্যবহৃত না হয়ে শুধু ব্যাংকে সুদ বাড়াচ্ছে? সরকার বলছে ভবিষ্যতের জন্য রিজার্ভ, সমালোচকরা বলছেন স্বচ্ছতার অভাব ঢাকার কৌশল। দুটি যুক্তির মধ্যে সত্যিটা ঠিক কোথায় তার চূড়ান্ত উত্তর হয়তো তখনই মিলবে যখন একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা যেমন সিএজি অর্থাৎ ক্যাগ এই তহবিলের সম্পূর্ণ ফরেনসিক অডিট করার সুযোগ পাবে। তো বন্ধুরা, সংক্ষেপে একবার পুরো ব্যাপারটা আপনাদেরকে ধরিয়ে দেই। একটা তহবিল যেটা জন্ম নিয়েছিল লাখো লাখো মানুষের বিশ্বাস আর আবেগ থেকে, যেখানে একজন দিনমজুরও তার একদিনের মজুরি দান করেছিলেন, সেই তহবিল আজ দাঁড়িয়ে আছে 8,452 কোটি টাকার পারপাস নিয়ে, যার 93% ব্যাংকে বন্দি। বার্ষিক খরচ মাত্র 0.01%, আর প্রতিশ্রুত অনাথ শিশুদের বৃত্তির টাকাও প্রতিশ্রুতির 8/1 থেকে নেমে এসেছে। এই তহবিল আরটিআই এর বাইরে, ক্যাগ অডিটের বাইরে, আর প্রতিটা অডিট রিপোর্ট প্রকাশ হচ্ছে বছরের পর বছর দেরিতে, তাও একটা মাত্র পাতায় বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই। তাহলে নাগরিক হিসেবে প্রশ্ন করাটা কি খুব অন্যায়? গণতন্ত্রে প্রতিটা নাগরিকের এই অধিকার আছে জানার যে তার দেওয়া প্রতিটা টাকা কোথায় যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 3টে স্পষ্ট দাবি রাখছি। প্রথমত, পিএম কেয়ার্স ফান্ডকে অবিলম্বে আরটিআই আইনের আওতায় আনা হোক। দ্বিতীয়ত, কোনো প্রাইভেট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম নয়, ক্যাগকে দিয়ে এই তহবিলের সূচনা থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ ফরেনসিক অডিট করানো হোক। তৃতীয়ত, ব্যাংকে আসল পড়ে থাকা এই বিশাল অর্থ অবিলম্বে দেশের জেলা হাসপাতালগুলোর আইসিইউ ও জরুরি চিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করতে সরাসরি ব্যবহার করা হোক। আপনার কি মনে হয়, এই তহবিলের প্রতিটা পয়সার হিসাব প্রকাশ্যে আসা উচিত, নাকি সরকার যেভাবে বলছে ভবিষ্যতের জরুরি প্রয়োজনে এভাবেই টাকা জমিয়ে রাখাটা সঠিক পদক্ষেপ? নিচে কমেন্টে যুক্তিসহ আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।